বিশ্বকাপের প্রস্তুতির শেষ পর্যায়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলা পরিত্যক্তের পর বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ ভারতের বিপক্ষে। বিশ্ব আসর শুরুর আগে টাইগারদের সামগ্রিক ফর্ম কেমন এই নিয়ে আজকের এখন মাঠের আয়োজন। আপনাদের সাথে আছে আমি তাসর নাফি, আর আমার সাথে অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজবুল আবেদিন ফাহিম। ফাহিম স্যার, স্বাগত জানাচ্ছি এখন মাঠে। আজকে ধন্যবাদ। আমরা প্রথমে শুরু করতে চাই বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতিটা কেমন দেখেছেন এবং বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর বিশ্বকাপে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এখন পর্যন্ত বাংলাদেশের অবস্থানটা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? আমি জানি না, আমি মনে হয় সবার মতো আমি একটু দ্বিধায় আছি যে বাংলাদেশের অবস্থানটা এই মুহূর্তে কী। কারণ আমরা দেশ থেকে যখন যাওয়ার আগ পর্যন্ত ঠিক সেই অবস্থায় আমরা প্রস্তুত ছিলাম বলে আমার মনে হয় না। দল নির্বাচনটাই সেখানে মুখ্য ছিল। জিম্বাবুয়ের সাথে আমরা একটা সিরিজ খেলেছি ঠিকই, কিন্তু দু একটা জায়গায় সিলেক্টরদের সন্দেহ ছিল কে হতে পারে কে হতে পারে না। সো ওখানে আমরা ম্যাচ খেললেও ওটা ঠিক দলীয় একটা প্রস্তুতির যে ব্যাপারটা, শেষ মুহূর্তের যে প্রস্তুতিটা তেমন ছিল না। সো তারপরে বলা হয়েছিল যে ওই সিরিজটা আমাদের জন্য মূল প্রস্তুতির সিরিজ হবে ইউএসএতে। বাট আনফর্চুনেটলি ইউএসএতে গিয়ে প্রথম দুটো ম্যাচ হারাটা বোধহয় আমাদেরকে কিছুটা ব্যাকফুটে ফেলে দিয়েছে। শেষ ম্যাচটা আমরা জিতেছি এবং বেশ ভালোভাবে জিতেছি, কিন্তু যতটুকু ইনকনসিস্টেন্সি দেখেছি দলের মধ্যে, সেটা ঢাকায় হোক কিংবা ইউএসএতে গিয়েই হোক, সেখান থেকে আমরা আবার ফিরে আসতে পেরেছি কি না, কনসিস্টেন্ট পারফরমেন্স দেওয়ার মতো অবস্থায় আসতে পেরেছে কি না, সেটা বোঝার মতো অবস্থায় কিন্তু এখন আমরা আসিনি। কারণ একটা ম্যাচ জিতেছি ঠিকই, তার মানে একটা ইতিবাচক ভাইব আসবে। ইউএসএর সাথে যদি শেষ ম্যাচটা আমরা খেলতে পারতাম, সেখানে যদি একই রকম রেজাল্ট হতো এবং কনসিস্টেন্সি দেখতাম যে ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের মধ্যেও, তাহলে বোধহয় একটু ধরে নিতে পারতাম যে না, দলটা আবার ফিরে আসছে। কিন্তু সেই জায়গায় আসতে পারিনি অ্যাকচুয়ালি আমরা। সো এখন আমিও ব্যক্তিগতভাবে দ্বিধায় আছি, দ্বন্দ্বে আছি যে আমাদের দলের অবস্থাটা এই মুহূর্তে কী, এটা জানাটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ যেভাবে খেলেছে, আপনার কাছে কি যুক্তরাষ্ট্রের ক্রেডিটে ওরা জিতেছে মনে হয় নাকি আমাদের ব্যর্থতার কারণে ওরা জিতেছে, কি মনে হয়? আমার মনে হয় আমরা যে মানসিকতা নিয়ে ইউএসএতে গেছি, আমি যেটা একটু আগে বললাম যে একটা দল, স্ট্রাকচার একটা দল তখন হয়ে ওঠেনি কিন্তু, এবং নিজেদের মধ্যে যথেষ্ট দ্বিধাদ্বন্দ্ব ছিল খেলোয়াড়দের, এবং সেটারই অ্যাডভান্টেজটা ওরা নিয়েছে। ইউএসএ কিন্তু এর আগেও বিভিন্ন দলের সাথে খেলছে, দল হিসাবে খেলছে, ওরা একটা দল হিসাবে কিন্তু খেলছে, কিন্তু আমরা সেই জায়গাটা পৌঁছতে পারিনি। সো স্বাভাবিকভাবেই দলীয় যে পারফরমেন্সটা, সেটা আমাদের দল প্রেজেন্ট করতে পারেনি। এবং প্রিপারেশনের যে ব্যাপারটা বলছিলাম, বারবারই বলি আমরা যে একটা দল হিসেবে দাঁড়িয়ে যাওয়া শেষ মুহূর্ত পর্যন্ত, সেটা কিন্তু হয়ে ওঠেনি কিন্তু। সো এখন অপেক্ষা হলো নেক্সট ম্যাচে, সেখানে যদি আমরা, আমি জানি না জয় পরাজয়ের ব্যাপারটা একরকম, কিন্তু যার যে কাজটা থাকবে সেই কাজটা করতে পারছে কি না, সেটা দিয়েই মূল্যায়ন করতে চাই আমি। জয় পরাজয় তো থাকবেই, তারপর বিশ্বকাপে গিয়ে জয় পরাজয়টা মুখ্য হয়ে উঠবে, কিন্তু নিজের কাজটা সবাই করতে পারছে কি না অন এ রেগুলার বেসিস, এটা দেখাটা খুব জরুরি। এবং এই জায়গাটাই ক্যাপ্টেন শান্ত বলছিল যে মানসিকভাবে একটু আমরা পিছিয়ে রয়েছে, কিন্তু আপনার কাছে কি মনে হয় শুধু মানসিক বিষয়, নাকি আসলে আপনি যেটা বললেন যে দলীয় দল হয়ে একটা খেলা হচ্ছে না, এইটা আসলে ডিস্টেন্সটা কি ক্রিকেটার এরকম একটা কিছু ডিস্টেন্স মনে হচ্ছে তাদের সব কিছু মিলে গ্যাপ? না, এটা থাকবেই। আমরা অনেক সময় ধরে নেই যে 11 জন মানুষকে আমরা যখন একটা দলে নিয়েছি, ওরা তো একসাথে খেলবেই, এটা কোনো দিনই হয় না, কোনো দিনই হয় না। আমার সবচেয়ে প্রিয় 11 জন বন্ধুকে নিয়ে এসে আমার সাথে যদি একটা দল করে দেওয়া হয় কোনো কাজের জন্য, ক্রিকেট না অন্য কোনো কাজও হোক, আমাদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব দেখা দিবেই। কিন্তু কে উপরে যাবে, কে নিচে থাকবে, কে সিও হবে, কে গুরুত্বপূর্ণ কাজটা পাবে, কে একটু রেস্ট নেওয়ার সুযোগ পাবে, আমরা কিন্তু লেগে যাব কিন্তু। সো এই 11 জন একসাথে হওয়া মানে একটা দল হয়ে যাও না, এই দল বানানোর সময় লাগে, এই দল বানানোটাও একটা আর্ট। এটাই কোচ বা ম্যানেজমেন্টের সবচেয়ে বড় দায়িত্ব, দল করা। আমি যেটা ফিল করি যে এই দলের সোলটা নেই, যার জন্য সবাই যুদ্ধ করবে, সেই সোলটা নেই। সবাই হয়তো করবে যার দিক থেকে, এবং তার মধ্যে এটাও থাকবে যে আমি একটু যেন ভালো পারফর্ম করতে পারি, কিন্তু যে কোনো অবস্থায় দলের জন্য যেটা করা দরকার সেটা আমি করব। আমার ব্যক্তিগত গ্যাপটা আপনার মানে কেন মনে হয় যে আসলে এই সোলটা মিস হচ্ছে? আসলে এটা কি ক্যাপ্টেন শান্ত, ইয়াং ক্যাপ্টেন, নাকি আসলে কোন কারণে? বা সাকিবও তো দলে রয়েছে, মাহমুদুল্লাহ দলে রয়েছে, বাকি সবাই মোটামুটি এক ব্যাচে একসাথে ন্যাশনাল টিমে খেলছে, সোলটা কেন আসলে তৈরি করা যাচ্ছে না? না, এক ন্যাশনাল টিমে একবারে খেললেও আমরা কিন্তু দূরত্ব তৈরি করে দিই, কিন্তু আমরাই আমাদের ব্যবহার দিয়ে খেলোয়াড়দের মধ্যে দূরত্ব তৈরি করে দিই। এর চাইতে ও ভালো, ওর চাইতে ও ভালো, রেসপেক্টফুল আলাপ আলোচনা হয় না, স্বচ্ছতা থাকে না আমাদের ডিসিশন মেকিংয়ে, আমাদের কথাবার্তায়, তখন কিন্তু দূরত্বগুলো তৈরি হয়। কিন্তু
ফর এক্সাম্পল আমি যদি মিরাজের কথাই বলি, যে মিরাজ একজন ইন্ডিসপেন্সিবল প্লেয়ার ছিল দলে, এরপরে যখন মিরাজ দলে ঢুকবে, মিরাজ কিন্তু সেই মানুষই আর দলে ঢুকবে না। কিন্তু নিজের উপর যে আস্থা, নিজের দলের সাথে নিজের যে সম্পর্ক, দলে যে ওনারশিপ, এরপরে যখন ঢুকবে দলে, ওর সেইটা থাকবে না। কিন্তু মেপে মেপে চলতে হবে ওকে। অনেকখানি দূরত্ব তৈরি হবে, কারণ ও জানে ওর জন্য ওর জন্য ওর জন্য আমি আমার আগের সুযোগটা পাইনি। সুযোগ নাও পেতে পারে, কিন্তু এই যে সম্পর্কগুলো যে দূরত্ব তৈরি হয়ে গেলো, সেটা সম্পর্কগুলো আবার যে ঠিক করার যে ব্যাপারটা, পরিবেশটা, যে না এটা ভালো কাজের জন্য করা হয়েছে, এটা আমার কিছু করার নেই, ভালো একটা উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে, সেরকম পরিবেশটা আমরা কিন্তু দেই না। মানে ব্যক্তি পছন্দের একটা বিষয় কি অনেকটা ব্যক্তি পছন্দ। হ্যাঁ, আমি জানি না সাইফুদ্দিন যে দলে নেই, সিলেক্টরে কি সাইফুদ্দিনের সাথে কথা বলেছে কিনা। আমরা নিশ্চিত ছিলাম সাইফুদ্দিন দলে থাকবে, সাইফুদ্দিনের নিশ্চিত ছিল সাইফুদ্দিন দলে থাকবে, সিলেক্টরও নিশ্চিত ছিল দলে থাকবে, এবং শেষ মুহূর্তে সাইফুদ্দিন থাকেনি, হয়তো যুক্তিসঙ্গত কারণেই থাকেনি। সিলেক্টরে কিন্তু ওকে যখন বাদ দেওয়া হয়েছে, ওর সাথেই কথা বলেছে কিনা, এটা খুব জরুরি। যদি হঠাৎ করে এমন হয় যে আমি দেখলাম যে পেপারে আমি আর নেই, দ্যাট ইজ ভেরি ডিস্টার্বিং ফর অ্যান ইন্ডিভিজুয়াল। কিন্তু তার আগে যদি সিলেক্টর তার সাথে কথা বলে, দেখো এই কারণে আই এম ভেরি সরি, তোমাকে আমরা দলে রাখতে পারিনি, সেটা আরেক জিনিস। কিন্তু এই যে পরিবেশটা, রেসপেক্টফুল পরিবেশ, পারস্পরিক শ্রদ্ধাবোধের যে পরিবেশটা, এটার আমাদের দারুণ অভাব, ভীষণ অভাব। প্রতিটা ক্রিকেটার আসলে সেই অধিকারটা রাখে যে কেন সে বাদ পড়লো, সেটা আর কি জানার। স্যার, আমরা আরো আলোচনা করবো, একটা বিরতির সময় আছে। এখন মাঠের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন মাঠে। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আপনি মিরাজের কথা বলছিলেন যে মিরাজ এই দলটা যদি আবার ঢুকে, সেক্ষেত্রে সে আগের যে অবস্থানটা ছিল, সে অবস্থানটা তার পেতে হয়তো মানে মানসিকভাবে একটা গ্যাপ তৈরি হবে তার মধ্যে। অবশ্যই এই ধরনের যদি চর্চা আমাদের মধ্যে থাকে, সেক্ষেত্রে তো বাদ দিলেও আমরা আসলে যেভাবে যে প্রসেসে বাদ দিচ্ছি, সেটা আসলে পরিবর্তন করা উচিত অনেকটাই মনে হয়। হ্যাঁ, অবশ্যই। অনেক সময় হয় কি, আমাদের এখানে দুটো কালচার আছে। একটা হলো যে খেলোয়াড়দেরকে চাপে রাখো, শেষ মুহূর্তে পর্যন্ত বলুন না যে কী দল হয়েছে, তার মানে কি সব প্লেয়াররা একটু টেনশনে থাকবে, চাপে থাকবে, এবং যতক্ষণ চাপে থাকবে ততক্ষণ ওরা চেষ্টা করবে, হুইচ ইজ সো রং। খেলোয়াড়দেরকে রেসপেক্ট করা উচিত, এবং খেলোয়াড়দেরও উচিত সেই রেসপেক্টটাকে রিটার্ন দেওয়াটা। এই যে জাকের আলীর একটা ইন্টারভিউ দেখলাম কয়েকদিন আগে, যেই মুহূর্তে আমি জানলাম যে আমি জাতীয় দলে আছি, সেই মুহূর্তে থেকে আমি প্ল্যান করা শুরু করলাম যে আমি কোথায়, কার সাথে খেলা, আমি কার সাথে কী খেলবো। এর মানে কি, আমি যদি কনফার্ম না হই, আমার ওই চিন্তাটা শুরুই হবে না। আমি যদি কনফার্ম না হই, আমার মাথায় থাকবে কার সাথে কাকে ফোন করতে হবে, কাকে একটু পুশ করতে হবে আমার সিলেকশনের জন্য, এর বাইরে কোনো চিন্তাই থাকবে না। কিন্তু আমি যখন জানবো যে হ্যাঁ ওইটা আমি পেয়ে গেছি, এখন আমার চিন্তা শুরু হবে, সত্যিকারের চিন্তা শুরু হবে যে ওদের সাথে ওই মাঠে ওখানে খেলা, একটু গুগল সার্চ করে দেখি তখন ভিউটা কেমন হয়, কী রান, তখন থেকে শুরু হবে। কিন্তু তখন থেকে ভিজুয়ালাইজেশন শুরু হবে, ফোকাসটা শুরু হবে। এবং এই কাজটা আমরা করতে করতে এত দেরি করি যে প্লেয়ার যে ইন্ডিভিজুয়াল প্রিপারেশনের ব্যাপারগুলি আছে, এগুলি কখনোই হয় না। শেষ মুহূর্তে দল করা মানে ওগুলি থেকে প্লেয়ারদেরকে বঞ্চিত করা। কিন্তু এই যে একটা বিষয়, আরেকটা বিষয়, ইউএসএতে যেটা ঘটেছে দেখলাম আর কি বিভিন্ন পত্রপত্রিকায়, যে ইন্টারভিউতে, যে বাংলাদেশ দল যে সিরিজটা হেরেছে, সেখানে তাদের অনুশীলনটা ঘাটতি ছিল। তারা সেখানে যখন উইকেটে যখন প্র্যাকটিস করলো, উইকেটে বল থেমে আসলো, সেখানে তার ব্যাট বল মিট করছিল না ঠিক জায়গায়। তারপর দিনে কি অনেক ক্রিকেটারদেরকে মানে প্র্যাকটিসে আনা হয়নি, বা এরকম অনিচ্ছাকৃতভাবে প্র্যাকটিস, যারা ইচ্ছাকৃত ছিল তারা এসছিল, মানে কম্পালসারি করা হয়নি। সেই জায়গাটাতে কি আপনি কি বলবেন, আসলে ম্যানেজমেন্টের কি চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছে, প্র্যাকটিসটা রেগুলার করা হয়নি ইউএসএতে, এরকম বিষয়? না, মানে ম্যানেজমেন্ট অনেক সময় করে যেটা, একটা লম্বা জার্নি করে গেছে, একদিন প্র্যাকটিস করলো, একদিন হয়তো একটু রিকভারি দেওয়ার জন্য সময় দিল, কেউ যদি খুব টায়ার্ড ফিট করে ঠিক আছে গেল না। এখানে প্লেয়ারদের উদ্যোগটা থাকা উচিত যে আমি এখানে এত বড় একটা মিশনে আসছি, আমার মনে হচ্ছে যে এই জায়গাটা আমার একটা শর্টকামিং আছে, আমি গিয়ে যদি একটু প্র্যাকটিস করি তাহলে হয়তো আমার নিজেরই বিশ্বাসটা একটু বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে। এটা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি কিন্তু, এবং এরা সবাই গ্রোন আপ পিপল, কেউই বাচ্চা ছেলে না। সো এই দায়িত্ব কিন্তু ওদেরই নিতে হবে। অপশনাল মানে হলো যে তুমি যদি চাও তুমি যেতে পারো, আমি রেডি আছি, তখন যখন আমি বলবি আমি তোমার সাথে যাবো, অ্যাজ এ কোচ বা ট্রেনার বা ফিজিও, আমি সাথে সাথে যেতে রাজি আছি, সবসময় অ্যাভেলেবল, তোমার ইচ্ছা হলে তুমি আসতে পারো। প্লেয়ারদের নিজস্ব উদ্যোগ নেওয়া উচিত, শুধু একবার কেন, দরকার হলে সকালে একবার, বিকালে একবারও বলা উচিত আমি বিকালবেলা একটু দেখতে চাই যে বিকালবেলাটা কেমন হয়।
সো ওই উদ্যোগ যদি না থাকে তার মানে হচ্ছে যে ওখানে ওখানে সেই 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 তীব্রতাটায় সেই ক্ষুধাটার কিছুটা অভাব মনে হয়। আমি আমি আই ডোন্ট ওয়ান্ট টু বি ভেরি ব্লান্ট অ্যাবাউট দিস, বাট আমার মনে হয় আমরা আগের যখন যারা খেলতে যেত অনেক লিমিটেড সুযোগ সুবিধা, তারা কিন্তু খেলার আগের দিন খেলা প্র্যাকটিস না থাকলেও মাঠে গিয়ে একবার ঘুরে আসি, দেখি মাঠটা কেমন, কোন দিক ছোটো কোন দিক বড়ো, মাঠটা একটু লেভেলটা কেমন, বাতাসটা কোন দিকে যাওয়া আসা করে, একটু চোখে দেখলেও ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়। এই যে নিজের থেকে যে তাগিদটা, আমার প্রিপারেশনটা, ফাইনাল প্রিপারেশনটা আলটিমেটলি ওখানে ভালো করারই তো আমার উদ্দেশ্য নিজের দলের। সো ওই ক্ষুধাটা যদি না থাকে, ওই তীব্রতা যদি না থাকে, এই লেভেলে পারফর্ম করাটা খুব কঠিন। সাকিব মাহমুদুল্লাহ সিনিয়র ক্রিকেটার, আমরা আসলে বাকি যারা আছে তাদেরকে আমরা কবে ওই কাতারে তাদেরকে আসলে এখনো সময় হয়নি সিনিয়র ক্রিকেটার বলার মতো বা দায়িত্ব নেওয়ার মতো, সে সময়টা কি এখন আপনার হয়নি? আপনার কাছে কি মনে হয়? দেখছেন তো অনেক কাছাকাছি। দায়িত্ব বা ইয়ে নেওয়ার মতো না জিনিসটা, ওরা যে পরিবেশে বড় হয়েছে ওই পরিবেশ দায়িত্বশীল মানুষ তৈরি করে না। আমাদের সৌভাগ্য, এবং হঠাৎ করে কিন্তু একটা সময় যখন জেমিসি আলিস্টা আমাদের যে কোচ ছিল, আমি ঠিক নামটা মনে করতে পারছি না, যে ম্যানেজার ছিল, আমরা তখন কোচিং করেছি, আমি ছিলাম, ইমরান ছিল, ওয়াহিদ ভাই ছিল, রতন ছিল, সাকিবরা যখন বড় ছিল, ওই একটা পিরিয়ড ছিল যখন খুব প্রফেশনালি একটা গ্রুপ বা দুইটা গ্রুপ মনিটরিং, আন্ডার মনিটরিং ভালো একটা ইয়েতে ছিল। এর বাইরে আর কাউকে আমি দেখিনি আমরা ওই পরিবেশটা পেতে। খেলাটা কিন্তু ব্যাটে বলে না, খেলাটা হলো এখানে শিক্ষা, এখানে তাগিদ, এখানে ইচ্ছা, এখানে তার পরিশ্রম করার ইচ্ছা, সব কিছু মিলিয়ে কিন্তু খেলোয়াড়। আমরা শুধু ব্যাট আর বলটাই দেখি, কিন্তু যখন অনেক পরিশ্রমের ব্যাপার হয়, যখন অনেক বড় বড় চ্যালেঞ্জ চলে আসে সামনে, তখন কিন্তু ব্যাট বলটা খুব বেশি কাজ করে না, তখন ওই মানসিকতাটা অনেক বেশি কাজ করে, সেটাই কিন্তু ধরে রাখে সব কিছুকে। ওই জায়গায় গিয়ে কিন্তু আমরা গুটিয়ে দিই। স্যার, আমরা আরও আলোচনা করবো, একটা বিরতির সময় আছে। এখন মাঠে নিচ্ছে আরেকটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পরে। ফিরলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন মাঠে। স্যার, আমরা যে বিষয়গুলো আলোচনা করছিলাম, আসলে মাঠের ক্রিকেটের বাইরেও যে একটা ক্রিকেট আছে, সেটা নিয়ে আসলে আমরা অনেকটুক জানি বা কতটুকু জানি, সেই যে বিষয়গুলো যদি জানা হয় বা জানার চেষ্টা করা হয়, তাহলে তো ক্রিকেটের অনেক ইম্পর্টেন্ট বা ডেভেলপমেন্ট একটা বড় একটা কাজ করা যায়। সেই জায়গা থেকে আমাদের বোর্ড কি কোনো উদ্যোগ নিয়েছে বা নিবে আপনার মনে হয় ভবিষ্যতে এই জায়গাটা ডেভেলপমেন্ট করার জন্য? বোর্ড তো আছে, বা যারাই ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট সবারই এখানে একটা ভূমিকা আছে। আসলে ব্যাপারগুলি ঘটে কিন্তু মাঠের বাইরে, মাঠের ভিতরে তো এক্সিকিউশন। যে কোনো অফিসেই যখন কাজগুলি হয়, কাজগুলি করা কিন্তু খুব সোজা, কিন্তু তার আগে যখন প্ল্যানিংগুলি হয় যে কী আমি করব এবং কেন করব, কীভাবে বুঝবো কাজটা হলো কি না, এগুলি সব কিছু আগে হয় এবং মাঠের বাইরে হয়। আমাদের এখানেও আমরা মাঠের ভেতরেই মনে করি সব কিছু হয়ে যায়, চাষের মাঠের ভেতরে খুব অল্প কিছুই হয়, পুরো জিনিসটাই মাঠের বাইরে হয়। সো একটু আগে আমরা যেগুলো আলাপ করছিলাম, যে মানসিক ব্যাপারগুলি নিয়ে যে আলাপ করছিলাম, যে একটা দল কীভাবে একটা দলে কেন এত সময় লাগে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। জাস্টিন ল্যাঙ্গার, যে অস্ট্রেলিয়ান যে ওপেনিং ব্যাটসম্যান ছিল, ও একটা লেকচার দিচ্ছিল, আমি বসছিলাম, লেকচার দিচ্ছিল যে স্টিভ ওয়াও আমাদের ক্যাপ্টেন, স্টিভ ওয়াও যদি আমাকে বলে যে তুমি এই বিল্ডিংয়ের উপর থেকে লাফ দাও নিচে, আমি দ্বিতীয়বার চিন্তা করবো না, আমি লাফ দিব, কারণ আমি জানি স্টিভ কোনো দিন এমন কিছু আমাকে করতে পারবে না যেটাতে আমার ক্ষতি হতে পারে। সেই বিশ্বাসটা তার উপর। তো ওটা কি এমনি আসে? এমনি আসে না তো, এগুলি অনেক কিছুর ভেতর দিয়ে গিয়ে তারপরে আসে। কিন্তু ডায়মন্ড একদিন দুই দিনে হয় না, কিন্তু লক্ষ লক্ষ বছর একসাথে ইয়ে করে তারপর একটা ডায়মন্ড তৈরি হয়। কিন্তু এটা এমন না লেগে মিটার দিলাম ডায়মন্ড হয়ে গেল, তা না কিন্তু। সো একটা টিম বন্ডিং, এটা কালচারের ব্যাপার, সময়ের ব্যাপার। আমি সম্পূর্ণ বিশ্বাস করব, হ্যাঁ, আমি আমার স্ত্রীকে, আমার সন্তানকে, আমার বাবা মাকে যেভাবে বিশ্বাস করি সেভাবে বিশ্বাস করবো, তার চাইতেও বেশি বিশ্বাস করব। এটা এত সহজ ব্যাপার নয়, এবং একজনকে না, 15 জন 20 জন যারা আছে সবাইকে বিশ্বাস করবো, সবাইকে বিশ্বাস করবে, শ্রদ্ধা করবে, নির্ভর করবে। এটা এত সহজ বিষয় না। এবং এতে করে তো অনেক এই জিনিসটার গ্যাপের কারণে তো অনেক ক্রিকেটার বের হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে ক্যারিয়ারের, এতে আলটিমেটলি কিন্তু লস বাংলাদেশ ক্রিকেটে। এবং যখন এই যে আমরা বলি না, একজন যখন খারাপ সময় যাচ্ছে, এই পরিবেশটাই তাকে তুলে আনতে পারে। কিন্তু এখানে কেউ ভাববে না যে যাক ও খারাপ করলে আমার একটা সুযোগ হয়ে গেল। সেটা এখন এই পরিস্থিতি যদি এখন একদম শেষ পর্যায়ে আছি, যেহেতু বিশ্বকাপ নিয়ে এখন সামনে আমাদের দেশে, এই দলটা বিশ্বকাপে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল এই দলের বিপক্ষে আসলে জেতার সক্ষমতা রাখে কিনা? না, রাখে, অবশ্যই। এই কারণে বলছি যে আমরা আগেও দেখেছি এদেরকে ভালো খেলতে। আমরা আগেও দেখেছি যখন খুব কোণঠাসা অবস্থায় থাকে, ওরা কিন্তু নিজেদের
সেরা খেলাটা দিয়ে ফেলে কিন্তু তখন আর খেয়াল থাকে না অনেক কিছু, তখন সবাই কিন্তু মনের মনে বোঝে যে এখন আমাকে পারফর্ম করতেই হবে, তখন হয়তো অন্য ধরনের এক ধরনের উদ্যম ভেতর থেকে আসে, সেটা হয়তো একটা ভরসার জায়গা হতে পারে আমাদের। এই ভারতের সাথে প্র্যাকটিস ম্যাচটাও খুব গুরুত্বপূর্ণ হবে, সেখানে আমরা কেমন খেলছি সেটা ইম্পর্টেন্ট হবে, এবং শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচটা আমরা যদি একটু ভালো খেলতে পারি আমাদের সব কিছু ওপেন থাকবে এবং সেটা আমাদেরকে হয়তো খুব মোটিভেটেড করবে শেষের দুটো ম্যাচের জন্য। বিশেষ তাসকিনও তো ব্যাক করবে, হ্যাঁ তাসকিন ব্যাক করলে তো আমাদের বোলিং সাইডটা অনেক সমৃদ্ধ হচ্ছে, সেটা একটা বড় দিক হবে এবার আমাদের, প্লাস রিশাদের থাকাটাও খুব বড় একটা চেঞ্জ এইবারের বিশ্বকাপে আমাদের। স্যার আমরা একদমই শেষ পর্যায়ে চলে যাচ্ছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের। ধন্যবাদ। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।